ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এসপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটি হলো জুডিশিয়ারি পার্ট। তোমরা জানো জুডিশিয়ারি পার্ট ইন্ডিয়ার পলিটির এমন একটি পার্ট যেখানে ভারতের বিচার ব্যবস্থা সম্বন্ধে বলা হয়েছে। তুমি যে কোনো এক্সামে বসতে যাচ্ছ না কেন, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, কুক, আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, আপকামিং জেল পুলিশ, টিপিএসসির যে কোনো এক্সামে তুমি বসতে যাচ্ছ না কেন, এই টপিকটা তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট এবং তোমাদেরকে আমি 100% গ্যারান্টির সঙ্গে বলতে পারি এই টপিকের উপর তোমাদের কোশ্চেন থাকবেই পরীক্ষার। আমি এই এক্সামগুলোর নাম বলেছি বলেই তোমরা এই এক্সামেই কোশ্চেনগুলো আসবে এমন না। যে কোনো এক্সামেই জুডিশিয়ারি পার্ট থেকে কোশ্চেন থাকেই। আপকামিং কিছুদিনের মধ্যে এই এক্সামগুলো রয়েছে বলেই এই এক্সামগুলোর নাম আমি মেনশন করেছি। আর হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন তোমরা তো জানো জানুয়ারি মাসের 12 তারিখ, তোমাদের জন্য তো ভেরি ইম্পর্ট্যান্ট। আপকামিং জিআরবিটি 2 যারা প্রিপারেশান এখন থেকে শুরু করো, আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে, আমরা তোমাদেরকে গাইড করব। চলো আজকের ইম্পর্ট্যান্ট পার্টের সম্বন্ধে আমরা প্রথমে কিছু ডিসকাস করব, তোমাদেরকে কিছু ব্যাখ্যা সমেত বুঝাবো, তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অবভিয়াসলি তোমরা এমসিকিউগুলি নোট করে রাখবে। কন্টিনিউ আমাদের চ্যানেলে ক্লাস আসবে, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, ঠিক আছে? চলো ডিটেলসে চলে যাচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে তোমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন আমরা করিয়ে থাকি। যদি তুমি এমন অ্যাসপিরেন্ট হও, গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু গ্যারান্টির সঙ্গে আমরা বলতে পারি সঠিক সময়ে সঠিক প্রিপারেশন, সঠিক ইনফরমেশান তোমাদেরকে আমরা দিয়ে দেবো। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আপকামিং ত্রিপুরা পুলিশ গ্রুপ ডি পিয়ন, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, কুক, আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, জেল পুলিশ, টিপিএসসি, ডেন্টাল কলেজ, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে টেকনিশিয়ান, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। ফুল কোয়ালিটি টপিক ওয়াইজ সিলেবাস আমরা কভার করেছি এবং আপডেটেড নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এটুকু তোমাদেরকে আমরা বিশ্বাস করাতে চাই, যথেষ্ট চেষ্টা করেছি, ভালো রেসপন্স পেয়ে যাবে নোটগুলো থেকে। চলো আমরা শুরু করছি। আজকের ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 1, ঠিক আছে? জুডিশিয়ারি পার্ট থেকে, ইন্ডিয়ান পলিটির জুডিশিয়ারি পার্ট থেকে ক্লাস নাম্বার 1, ঠিক আছে? এখানে আমরা কি আলোচনা করব? ভারতীয় বিচার ব্যবস্থা। আচ্ছা, তোমাদের প্রথমে আমি যদি শুরু করি যে ভারতীয় বিচার ব্যবস্থাকে 3টি ভাগে ভাগ করা যায়, মনে রাখবে। আমি তোমাদেরকে কিছু শর্টকাটে বোঝাতে চেষ্টা করব যাতে তোমরা এমসিকিউগুলো প্র্যাকটিস যখন করবে, পড়বে যখন, তখন তোমাদের মাথায় গেঁথে যায়। তোমরা যদি ভালো করে আমার ব্যাখ্যাগুলো বুঝো তাহলে এমসিকিউগুলো নিজেরাই তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে? চলো ভারতীয় বিচার ব্যবস্থাকে প্রথমে 3টি ভাগে ভাগ করা যায়। কি? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট, হ্যাঁ, বা সাবঅর্ডিনেট কোর্ট, ঠিক আছে? মনে রাখবে যে আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই তখন কিন্তু আমরা ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করি। কোথায় আপিল করি? ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করি। সরাসরি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে আপিল করা যায় না, ঠিক আছে? ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যে রায় দেবে সেই রায় যে যদি আমরা স্যাটিসফাইড না হই বা আমরা খুশি না হই তাহলে কিন্তু আমরা হাইকোর্টে আপিল করতে পারি। ডিস্ট্রিক্ট কোর্টের যে রায়টাকে সঙ্গে নিয়ে গিয়ে আমরা হাইকোর্টে আপিল করতে পারি, বাট আমরা হাইকোর্টে ডাইরেক্ট আমরা প্রথমে হাইকোর্টে যেতে পারি না। ক্লিয়ার? সেইভাবে যদি আমরা দেখি যে হাইকোর্টে আমাদেরকে যদি রায় দেয়, ওই কেসটার এগেইনস্টে যদি আমরা হাইকোর্টে আবার আমাদেরকে রায় দেয়, সেই রায়ও যদি আমরা স্যাটিসফ্যাকশন না হই বা সন্তুষ্টি না হই তাহলে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারি। বুঝতে পারছো? সুপ্রিম কোর্টে আমরা আপিল করতে পারি। সুপ্রিম কোর্টে যে রায় দেবে সেই রায় কিন্তু আমাদের মানতে বাধ্য, আমাদের মানতে হবে। অর্থাৎ আমরা যদি বলি, অর্থাৎ সুপ্রিম কোর্ট হলো বিচারের শেষ কথা, বিচার ব্যবস্থার শেষ কথা হলো সুপ্রিম কোর্ট। বুঝতে পারছো? ইয়েস। মনে রাখবে যে আমরা কখনো সুপ্রিম কোর্টে কেস করা যায় না। আমি আগে বলছি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে ডাইরেক্ট কখনো কেস করা যায় না, তবে বাট এখানে ব্যতিক্রম রয়েছে। তবে কেউ যদি আমাদের মৌলিক অধিকার, আমাদের বর্তমানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? 6টি মৌলিক অধিকার রয়েছে
সংবিধানে না, আমাদের মৌলিক অধিকার যদি কেউ হরণ করে নিতে চায় বা কেড়ে নিতে চায় তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে আমরা আপিল করতে পারি। কন্ডিশন বুঝতে পারছো? মৌলিক অধিকার যদি আমাদের কেউ কেড়ে নেয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারি। সেটাও সংবিধানের মেনশন রয়েছে আর্টিকেল 32-তে। আর্টিকেল কততে? আর্টিকেল 32-তে মেনশন রয়েছে যে সরাসরি কোনো ব্যক্তি বিশেষ সুপ্রিম কোর্টে আপিল করতে পারে যদি উনার মৌলিক অধিকারের উপরে কোনো ব্যাঘাত ঘটে বা মৌলিক অধিকার যদি কেড়ে নিতে চায়। সেইভাবে আমরা হাইকোর্টও কিন্তু আপিল করতে পারি। হাইকোর্টে আপিল করতে গেলে আর্টিকেল 226-এ মেনশন রয়েছে যে সরাসরি হাইকোর্টে আপিল করা যায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কি তাহলে সুপ্রিম কোর্টে কী অবস্থায়, কোন কন্ডিশনে আপিল করা যায়? আর্টিকেল কততে মেনশন রয়েছে? মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট যখন আমাদের হরণ হয় তখন আমরা আর্টিকেল 32-র সাহায্য নিয়ে আমরা সুপ্রিম কোর্টে ডাইরেক্ট আপিল করতে পারি এবং সেইভাবে হাইকোর্টে আমরা আর্টিকেল 226-এর সাহায্য নিয়ে আমরা হাইকোর্টে আপিল করতে পারি। ক্লিয়ার? এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমাদের কভার হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, যদি ক্লাসটি হেল্পফুল মনে হয় সকলেই অবশ্যই লাইক করে দেবে এবং প্লিজ তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো এখন তোমরা বুঝতে পারছো। এখন আমরা এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে আরও কিছু বোঝাতে চেষ্টা করব। ঠিক আছে, চলো 1 নাম্বার কোশ্চেনটা কি দেখো, এখানে ইংলিশ ভার্সন রয়েছে, এখানে বেঙ্গলি ভার্সন রয়েছে। যে যেটাতে কমফোর্টেবল সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমি বেঙ্গলি ভার্সনটা দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, কেন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম বেশি রয়েছে। চলো, রাজ্যের বিচার ব্যবস্থা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে? এক্ষুনি আমরা যে ব্যাখ্যা করলাম, তোমরা একটু ধ্যান দিয়ে দেখো, আমরা যে ব্যাখ্যাগুলো করেছি এখন ক্লাসের শুরুতে, এই ব্যাখ্যাগুলো থেকে তুমি সবগুলো এমসিকিউ তুমি সলভ করতে পারবে যদি তুমি একটু কেয়ারফুলভাবে একটু শুনো বা ক্লাসটা দেখো। রাজ্যের বিচার ব্যবস্থা সর্বোচ্চ ক্ষমতার অধিকারীকে এক্ষুনি বললাম আমরা সুপ্রিম কোর্ট, ঠিক না? এই হাইকোর্ট, রাজ্যের বলেছে তো হাইকোর্ট। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কি রাজ্যের বিচার ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতার অধিকারীকে? হাইকোর্ট, ঠিক না? হাইকোর্টের রাজ্যের মধ্যে সবচেয়ে বড় রয়েছে, ঠিক না? চলো, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন হয়। ভারতের সর্বোচ্চ কতটা বর্তমানে হাইকোর্ট রয়েছে, ভারতের হাইকোর্টের কোন রাজ্যের হাইকোর্টের প্রথম বিচারপতি, অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে তোমাদেরকে আমরা করাবো। ঠিক আছে, চলো 2 নাম্বার কোশ্চেনটা কি দেখো, ভারতের সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় কবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় কবে? ইয়েস, সেটা হবে 1862 খ্রিস্টাব্দে। 1862 খ্রিস্টাব্দে ভারতের সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয়। তোমরা এটাও মনে রাখবে যে 1862 খ্রিস্টাব্দে কোথায়? কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই। কোথায়? কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয়। এর মধ্যে প্রথম হাইকোর্ট গঠন করা হয়েছিল কলকাতা। ঠিক আছে, এই 3টি জায়গাতে 1862 খ্রিস্টাব্দে করা হয়, তারপরও প্রথম করা হয়েছিল কলকাতা। এটা কোশ্চেন আসে, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয়েছিল, কত সালে গঠন করা হয়েছিল। ঠিক আছে, কোশ্চেন আসে, আমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করব। চলো নেক্সট, তোমরা নোট করে নেবে কিন্তু, হ্যাঁ নোট করে নেবে। চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 3 নাম্বার কোশ্চেন। ভারতে হ্যাঁ সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় কোথায়? এক্ষুনি আমি বললাম ভারতের সর্বমোট 1862 সালে কোথায়? 3টি জায়গাতে, কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই। এর মধ্যে সর্বপ্রথম কোথায় গঠন করা হয়েছিল আমি বললাম না এখানে? অপশন ডি, ঠিক না? কলকাতা সর্বপ্রথম গঠন করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কেউ মিস করবে না। ঠিক আছে, আচ্ছা তাছাড়া তোমরা একটু মনে রাখো, তোমাদের নলেজের জন্য তোমাদের কাজে আসবে যে 1861 খ্রিস্টাব্দে ভারতে হাইকোর্ট হাইকোর্টের যে অধিনিয়মটা সেটা পাস হয়। ভারতের সব রাজ্যে একটি করে হাইকোর্ট হবে এমন একটা অধিনিয়ম রয়েছে, সেটা 1861 খ্রিস্টাব্দে সেটা পাস হয়। ঠিক আছে, যার ভিত্তিতে 1882 সালে কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজ হাইকোর্ট গঠন করা হয়েছিল। ঠিক আছে, ভারতের সর্বপ্রথম হাইকোর্ট কোনটা ছিল? কলকাতা গঠন করা হয়েছিল। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি সম্ভব হয় নোট করে নাও, যে যখন ভারতের সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয়েছিল কলকাতায়, তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতের ভাইসরয়, যখন কলকাতায় ফার্স্ট হাইকোর্ট গঠন করা হয়েছিল তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? তখন ছিলেন লর্ড ক্যানিং। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, নোট করে রাখো, এগুলো আসবে। হ্যাঁ, লর্ড ক্যানিং, ঠিক আছে, তখন ভারতের ভাইসরয় ছিলেন। আচ্ছা, তোমাদেরকে বলি, তোমরা মাস্ট বি নোট করে নেবে, এগুলো মাস্ট বি নোট করে নেবে। যখন পরীক্ষায় এগুলো আসবে তখন যদি নোট করে না আনো তখন দেখবে আফসোস থাকবে। ঠিক আছে, এখন যদি নোট করে না আনো এখন মনে থাকবে, বাট কিছুদিন পরে ভুলে যাবে, কিন্তু এটা ন্যাচারালি এটা হয়। হ্যাঁ, মানুষের এটা হ্যাবিট। ঠিক আছে, চলো তাহলে
বুঝতে পারছো, কোনো ডাউট নেই। চলো 4 নাম্বার কোশ্চেনটা আমরা দেখিনি। 4 নাম্বার কোশ্চেন কি, ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি? এখনই আমরা বললাম, সেম কোশ্চেন, একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইয়েস, কলকাতা, ঠিক না? যেহেতু আগে প্রতিষ্ঠা হয়েছিল তাহলে এটাই তো প্রাচীন না, তাহলে কলকাতা হলো ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট। ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নেবে কিন্তু, ঠিক আছে? যদি পোস্ট করে হলো ভিডিওটা নোট করে নেবে, ঠিক আছে? চলো 5 নাম্বার কোশ্চেন দেখো। আমরা ক্লাসে বেশি কোশ্চেন করাবো না, একটু ডিটেলসে আমরা পড়াবো, যেহেতু তোমাদের মনে থাকে, ঠিক আছে? বেশি কোশ্চেন করাবো না, বাস ক্লাস আমরা নিয়ে আসতে চেষ্টা করবো, কন্টিনিউ না পারলেও আমরা গ্যাপে গ্যাপে ক্লাস নিয়ে আসতে চেষ্টা করবো। 5 নাম্বার কোশ্চেন দেখো, কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে ভারতে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মানে আমরা কি জেনেছি, ভারতের সব রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। ভারতের আর্টিকেল, ভারতীয় সংবিধানের আর্টিকেল কততে বলা হয়েছে সেটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা বলা হয়েছে আর্টিকেল 214, মানে আর্টিকেল 214তে এটা বলা হয়েছে ভারতের কনস্টিটিউশনে যে ভারতের প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। ক্লিয়ার? একদম মনে রাখবে, হ্যাঁ। আর এই যে আর্টিকেল 214 এটা ভারতের সংবিধানের, তাছাড়া এটা মনে রাখবে পার্ট 6-এ হাইকোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এটা তোমাদের আসতে পারে যে ভারতের সংবিধানের কত নং পার্টে, কত নম্বর পার্টে হাইকোর্ট সম্বন্ধে বলা হয়েছে। যদি বলে পার্ট 6-এ, পার্ট 6 বলা হয়েছে, ঠিক আছে? পার্ট 6 নিয়ে বলা হয়েছে। এবং আর্টিকেল 214 থেকে 231, ইয়েস 214 থেকে 31-এর মধ্যে হাইকোর্ট সম্বন্ধে বলা হয়েছে। আর্টিকেল 214 থেকে 231 এর মধ্যে আর্টিকেল 214তে মেনশন হয়েছে যে ভারতের প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। বুঝতে পারছো? এবং 214 থেকে 231 সম্পূর্ণ পুরোটা আর্টিকেলই কিন্তু হাইকোর্ট সম্বন্ধে কোনো না কোনো হাইকোর্টের পার্ট সম্বন্ধে বলা হয়েছে, কোনো না কোনো হাইকোর্টের নিয়মকানুন সম্বন্ধে বলা হয়েছে। বুঝতে পারছো? ওকে, চলো নেক্সট 6 নম্বর কোশ্চেন। হাইকোর্টে কতজন বিচারপতি থাকবে তা নির্ধারণ কে করেন? কে, মানে হাইকোর্টে, একটি হাইকোর্টে কতজন বিচারপতি থাকবে সেটা কে নির্ধারণ করেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা কে নির্ধারণ করেন? একটি হাইকোর্টে, যেমন যদি ধরো যে কোনো রাজ্যের একটি হাইকোর্টে কতজন বিচারপতি থাকবে সেটা নির্ধারণ করেন রাষ্ট্রপতি। সেটা কিন্তু রাষ্ট্রপতি নির্ধারণ করেন, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আরও কোশ্চেন আসছি রাষ্ট্রপতি নিয়ে, হাইকোর্টের উপরে রাষ্ট্রপতির কী কী পাওয়ার রয়েছে সেটা সম্বন্ধে আমি আসছি। চলো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আশা করি নোট করে নিয়েছো তোমরা। চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। দেখো, অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলি, সিনসিয়ার হও, একদম মানে অ্যাক্টিভ হও। তুমি যদি একদম সিনসিয়ার, অ্যাক্টিভ এবং তোমার মধ্যে যদি সততা থাকে, তোমার মধ্যে যদি সেই এনার্জি, সেই দমটা থাকে যে আমাকে কিছু করতে হবে, আমি করবই, তাহলে আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি যে তুমি সাকসেস হবেই। সাকসেসের মূল মন্ত্র হলো এটা, ঠিক আছে? সুতরাং অ্যাক্টিভ হও। আপকামিং অনেক এক্সাম রয়েছে, তোমরা যারা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের এক্সাম দেবে, তাছাড়া অন্যান্য ফর্ম ফিল আপ করেছো, অন্যান্য করবে, অনেক এক্সাম রয়েছে ত্রিপুরাতে। নিজেকে অ্যাক্টিভ বানাও। এই কিছু দিন, কিছু বৎসর বা কিছু মাস নিজেকে এমনভাবে মানে মেন্টালিটিটা এমন ফিট করো যে আমাকে একটা কিছু করতে হবে, একটা চাকরি পেতেই হবে, তাহলে দেখবে পেয়ে যাবে, সারা জীবন এশ করতে পারবে, ঠিক আছে? চলো, তার জন্য আমরা তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছে। আমরা সবসময় চাই যে তোমরা কীভাবে মানে বেটার থেকে বেটার করো, ঠিক আছে? চলো, হাইকোর্টের প্রধান বিচারপতিকে সিজেএইচ নিয়োগ করেন কে? চিফ জাস্টিস অফ হাইকোর্ট, সিজেএস, চিফ জাস্টিস অফ হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? এখন আমি বললাম রাষ্ট্রপতির কী কী পাওয়ার রয়েছে হাইকোর্টের উপরে, সেটা নিয়ে আমি আসছি। সেটা করেন রাষ্ট্রপতি, ঠিক আছে? রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। বাট দেখো 8 নম্বর কোশ্চেন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করার সময় রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? আমরা এখন পেয়েছি রাষ্ট্রপতি নিয়োগ করেন, বাট রাষ্ট্রপতিকেও কিন্তু রাষ্ট্রপতি কেউর থেকে পরামর্শ নিয়ে তাদেরকে নিয়োগ করেন, একা রাষ্ট্রপতি নিয়োগ করেন না, ঠিক আছে? তাহলে কার থেকে? সেটা হবে বি এবং সি, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সেই রাজ্যের রাজ্যপাল। যদি মনে করো ত্রিপুরার হাইকোর্টের এখন বিচারপতি নিয়োগ হবে, তাহলে রাষ্ট্রপতি কার থেকে অ্যাডভাইস নেবেন বা কার সহায়তা নেবেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বর্তমানে যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি রয়েছেন ওনার থেকে, এবং সেই রাজ্যের, দ্যাট মিনস ত্রিপুরার যে বর্তমান রাজ্যপাল রয়েছেন সেই রাজ্যপাল থেকে গাইডেন্স নিয়ে বা সহযোগিতা নিয়ে সেই ত্রিপুরারই হাইকোর্টের বিচারপতিকে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে নির্বাচন করবেন। বুঝতে পারছো? ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেনটা কি দেখো, 9 নম্বর কোশ্চেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করায় কে? হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করায় কে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হাইকোর্টের বিচারপতিকে কে শপথ গ্রহণ করা? ইয়েস, একদম আমরা মানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রাজ্যপাল। হাইকোর্টের প্রধান বিচারপতিকে সেই রাজ্যের রাজ্যপাল শপথ গ্রহণ করায়।
ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, ঠিক আছে। চলো, আচ্ছা, কিছু হাইকোর্টের বিচারপতি, আচ্ছা হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য কি কি প্রয়োজন একটু বলছি আমি, দাঁড়াও। 10 নম্বর কোশ্চেন দেখো, হাইকোর্টের বিচারপতিরা অবসর নেন কত বছর বয়সে? একজন হাইকোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর নেন? সেটা হবে অপশন এ, 62 বছর বয়স হলে কিন্তু ওনাকে অবসর গ্রহণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? তোমাদের কোশ্চেন আসে কি কি যোগ্যতার প্রয়োজন। একজন হাইকোর্টের বিচারপতি হতে গেলে রাষ্ট্রপতি ওনার মধ্যে, ওই ব্যক্তির মধ্যে, ওনাকে যে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করবেন ওনার মধ্যে কী কী কোয়ালিটি খুঁজেন, কী কী ওনার কোয়ালিফিকেশানের প্রয়োজন পড়ে। প্রথমে মনে রাখবে অবশ্যই ওনাকে ভারতীয় হতে হবে। 1 নম্বরে যদি আমরা বলি অবশ্যই ওনাকে ভারতীয় হতে হবে, ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে। 2 নম্বর যদি আমাকে বলি যে কোনো হাইকোর্টে 10 বছর ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে। মানে কি, যে কোনো হাইকোর্টে, ভারতবর্ষের যে কোনো হাইকোর্টে 10 বছর ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে। সেকেন্ড, থার্ড, ওনাকে এই যোগ্যতা লাগবে যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে 10 বছর বিচারপতি করার অভিজ্ঞতা থাকতে হবে। কি, যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে 10 বছর ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে কি কি লাগবে? প্রথমত ইন্ডিয়ান হতে হবে। সেকেন্ড, যে কোনো হাইকোর্টে 10 বছর ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং সেকেন্ড, যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে 10 বছর মানে জাজ হিসাবে ওনাকে থাকতে হবে, জাজের অভিজ্ঞতা ওনাকে থাকতে হবে। বুঝতে পারছো? এই 3টি ক্রাইটেরিয়া অবশ্যই ওনাকে থাকতে হবে, তাহলে ওনাকে উনি সেই মানে যে কোনো হাইকোর্টের বিচারপতির জন্য যোগ্য বা এই এলিজিবিলিটি লাগবে, ঠিক আছে। বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো, আজকের ক্লাসটা লেংদি করবো না। আজকের ক্লাসে 10টি কোশ্চেন আমরা করিয়েছি। নেক্সট ক্লাস 2তে আমরা 11 নাম্বার থেকে যতগুলো কোশ্চেন আমার মানে পারি, প্রায় 10-15-20টা কোশ্চেন নিয়ে আসবো। সবগুলো কোশ্চেন একটা থেকে একটা ইম্পর্টেন্ট, এবং তোমাদেরকে আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি এই যে জুডিশিয়াল MCQগুলো আমি করাবো, এখান থেকে তুমি পরীক্ষায় একটি না একটি, 2টি, 4টি কোশ্চেন পাবেই। সুতরাং ক্লাসগুলো তোমরা একদম টোটালি মিস করবে না। ওকে, চলো, যদি ক্লাসটা হেল্পফুল মনে হয়, ভালো লাগে, অবশ্যই বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবে। এবং নতুন দর্শক যদি আমাদের চ্যানেলে হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবং বিভিন্ন আপকামিং এক্সাম, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন, LDC, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কুক, ড্রাইভার, TPSC, আপকামিং JRBT2, আপকামিং সাব ইন্সপেক্টর, যদিও সাব ইন্সপেক্টরের নোটটা এখনও আমাদের কাছে কমপ্লিট হয়নি, কিছু বাকি আছে, কিছুদিন পরে পেয়ে যাবে। তাছাড়া SSC GD, SSC MTS, রেলওয়ে NTPC, রেলওয়ে টেকনিশিয়ান, রেলওয়ে RPF, ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, এতটুকু বলতে পারি। তাছাড়া আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি, মাস্ট বি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন করে নেবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথমে পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ আছে, অবশ্যই সেটাকে ফলো করে দেবে। চলো, নেক্সট আপকামিং যে ক্লাসটা আসবে সেটার উপরেই আসবে, সেই ক্লাসে। আর প্রিভিয়াস দেখো আমরা কিছু ক্লাস করিয়েছি, সেগুলো দেখে নাও। আর ম্যাথ রিজনিংয়ের ক্লাস আমাদের চ্যানেলে চলছে, অবশ্যই ক্লাসগুলো ফলো করো, তোমাদের বিভিন্ন এক্সামের কাজে আসবে। চলো, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।